শহরে একের পর এক খুন হয়ে যাচ্ছিল, আর সেই খুনগুলোর রহস্য পুলিশ কোনোভাবেই সমাধান করতে পারছিল না। অন্যদিকে সেই শহরেরই একজন সেলিব্রিটি অ্যাক্টর হঠাৎ করেই একদল ভয়ঙ্কর কিডন্যাপারদের হাতে কিডন্যাপ হয়ে যায়। এরপরে কি হয়েছিল? পুলিশ কি সেই খুনি এবং কিডন্যাপারদের ধরতে পেরেছিল, নাকি অজানে রয়ে গিয়েছিল এই খুন এবং কিডন্যাপিংয়ের রহস্য? সেটাই দেখানো হবে আজকের গল্পে। আর সেই অ্যাক্টরের বা কি হয়েছিল? মুভিতে যেমন সে একজন হিরো, বাস্তব জীবনে মুখোমুখি হওয়ার পরেও কি সে কিডন্যাপারদের প্রতিহত করে সে নিজেকে হিরো প্রমাণ করতে পারবে? সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2021 সালে কোরিয়ান ভাষায় মুক্তি পাওয়া মুভি হোস্টেস মিসিং সেলিব্রিটি। মুভির শুরুতেই সেই শহরেরই একজন ফেমাস অ্যাকশন হিরোর নাম দেখানো হয়, যার নাম অ্যালেক্স, যার অনেক মুভি সুপারহিট হয়েছে। এরপরেই ন্যারেশনের মাধ্যমে সেই শহরেরই কয়েকটি খুনের ব্যাপারে আমাদের জানানো হয়। রিসেন্টলি শহরে কয়েকটা জায়গায় পরপর লাশ পাওয়া গেছে, কিন্তু পুলিশ এখন পর্যন্ত খুনিকে খুঁজে বের করতে পারেনি। আর ইতোমধ্যে একজন ক্যাফে ওনার হ্যারির লাশটাও পুলিশ পেয়েছে কিছুদিন আগেই। আর এই হ্যারির খুনি এতটাই ভয়ঙ্কর এবং নরপিচাস ছিল যে সে হ্যারির ডেড বডিকে 13 টুকরো করে কেটে ডাস্টবিনে ফেলে দিয়েছে। কিন্তু বিভিন্ন ডাস্টবিনগুলোতে লাশের সেই টুকরা কিভাবে এলো, কে ফেললো, এটা কোনোভাবেই পুলিশ ধরতে পারেনি, কারণ সেসব এরিয়াতে সিসিটিভি কভারেজ ছিল না। এরপরে একটি সাকসেস পার্টি দেখানো হয়, আর এই সাকসেস পার্টিটা ছিল অ্যালেক্সের নিউ মুভি হিট হওয়ার। সেখানে অনেক সাংবাদিকরাই অ্যালেক্সের ফটো তুলতে থাকে। পার্টি শেষ করে অ্যালেক্স একটু তাড়াতাড়ি বের হয়ে পড়ে। এরপরে সে তার সেক্রেটারিকে বলে, আজকে সারাদিন আমি কিছুই খাইনি, এছাড়া খালি পেটে ড্রিঙ্কস করাতে আমার শরীর কিছুটা অসুস্থ লাগছে, তাই আমি এখন আর এখানে থাকবো না, নিজেই ড্রাইভ করে বাড়ি চলে যাব। কিন্তু তার সেক্রেটারি ম্যাক্স তাকে রিকোয়েস্ট করে যে সেই তাকে বাড়ি পৌঁছে দেবে, কারণ কিছুদিন ধরেই অ্যালেক্স হৃদরোগের সমস্যায় ভুগছে। কিন্তু অ্যালেক্স বলে না, সে একাই চলে যেতে পারবে। এরপরে অ্যালেক্সকে দেখা যায় তার বাড়ি ফেরার উদ্দেশ্যে গাড়ি নিয়ে একাই বের হয়ে পড়ে। মাঝ রাস্তা অ্যালেক্সকে দেখা যায় গাড়ি থামিয়ে একটি সোফা শপে আসে, আর সেখানকার লোকটার সাথেও সে খুব ভালো ব্যবহার করে। আর এটা শুনে আমরা বুঝতে পারি অ্যালেক্স খুবই ভালো মনের একজন মানুষ। আর তাদের কথা শুনে বোঝা যায় যে অ্যালেক্স এই সুপার শপে রেগুলার যাওয়া আসা করে। অ্যালেক্সকে দেখা যায় সেখানে দাঁড়িয়ে সে তার হৃদরোগের ওষুধ খাচ্ছিল। ঠিক ওই সময়ই সুপার শপের ছেলেটা মোবাইলে একটা নিউজ পড়ছিল, অ্যালেক্সও সেই দিক দিয়ে যাচ্ছিল। তখন তারা দুজন কথা বলে, আর ছেলেটি বলে কিছুদিন থেকেই একজন সুপার শপ ওনার হ্যারি নিখোঁজ, আর তার ডেড বডি পাওয়া গেছে 13 টুকরায় ডাস্টবিনে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, যেদিন থেকে হ্যারি নিখোঁজ সেদিন থেকে তার সুপার শপে কাজ করা মেয়েটাও নিখোঁজ। আর সেই মেয়েটির নাম ছিল মার্লিন। মার্লিনের ছোট বোন আজকেই মার্লিনের নিখোঁজ হওয়ার পোস্ট করেছে। আর সেই পোস্ট দেখার পরেই সবাই বুঝতে পেরেছে হ্যারির সাথে সাথে সেই মার্লিনও নিখোঁজ। অথচ এই পোস্ট করার আগে পুলিশ এটা জানতই না। তার মানে বোঝাই যাচ্ছে পুলিশ এই কেসটা ঠিকঠাক মতো ইনভেস্টিগেশন করছে না। হারুকে অ্যালেক্স বলে, তুমি টেনশন করো না, পুলিশের প্রতি আমার বিশ্বাস রয়েছে, তার নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করবে। ঠিক তখনই অ্যালেক্স বলে, আমার ওষুধ খাওয়ার পরে একটু নেশা নেশা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আমার গাড়ি চালানোটা এখন ঠিক হবে না, তাই পায়ে হেঁটেই আমি বাসায় চলে যাব। হারু, তুমি কি আমার গাড়িটাকে একটু নজর রাখতে পারবে? হারু বলে, আপনি টেনশন করবেন না, চলে যান, আমি আপনার গাড়িটা বাসায় পৌঁছে দেব। অ্যালেক্স সুপার শপের বাইরে চলে আসে বাসায় যাওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে সে দেখতে পায় তার গাড়ির উপরে দুইজন ছেলে শুয়ে শুয়ে গল্প করছে। এটা দেখে অ্যালেক্স একটু অবাকই হয়ে যায় যে অপরিচিত একজন লোকের গাড়ির উপরে এভাবে বসে তারা কিভাবে গল্প করতে পারে। সেখানে 3জন লোক ছিল, পিটার, মার্কাস এবং জর্জ। অ্যালেক্স প্রথমে তাদের সাথে ভালো ব্যবহারই করে আর বলে তাদেরকে সরে যেতে, কিন্তু সেই লোকগুলো অ্যালেক্সের গায়ের উপরে পড়ে কথা বলছিল আর তার গাড়ির ওপর থেকে সরছিল না। আর ধীরে ধীরে তারা বেয়াদবি করতে থাকে। আর একটা সময় জজ অ্যালেক্সের হাতে ইচ্ছে করে চাপ দেয়, যেন জজ অ্যালেক্সকে ঘৃণা করে। অ্যালেক্স বিষয়টা বুঝতে পারে, কিন্তু তারপরও সে তাদের সাথে ঝামেলা না করে তাদের 3জনকে বুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর অ্যালেক্স নিজের বাড়িতে চলে আসে। কিন্তু বাড়ির সামনে আসার পরে অ্যালেক্সের মনে হতে থাকে সে তার বাড়ির চাবিটা হারুর সুপার শপে রেখে এসেছে। এটা মনে পড়তেই অ্যালেক্স কিছুটা বিরক্ত বোধ করে আর ভাবে এখন তাকে আবারও হারুর সুপার শপে যেতে হবে এতখানি পথ হেঁটে। ঠিক তখনই দেখা যায় একটা সাদা ভ্যান সেখানে চলে আসে, আর সেখানে সেই 3জন চলে আসে যারা একটা সময় অ্যালেক্সকে সেখান থেকেই কিডন্যাপ করে নেয়। এরপরেই মার্কাস জজকে দেখা যায় অ্যালেক্সকে বেঁধে একটি চেয়ারে বসিয়ে রেখেছিল। এদিকে লিলি আর মাইলো অ্যালেক্সকে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ অনেকদিন পরে তারা অনেক বড় একটা পার্টি পেয়েছে যেখান থেকে তারা অনেক টাকা ইনকাম করতে পারবে।
অ্যালেক্স তাদের কথা শুনে অবাক হয়ে যায়। ঠিক তখনই অ্যালেক্সের চোখ পড়ে পাশে পড়ে থাকা মার্লিনের উপরে। আর এটা দেখে অ্যালেক্স বুঝে যায় সেই হ্যারি এবং মার্লিনকে কিডন্যাপ করার পেছনে এদেরই হাত রয়েছে। আর হ্যারিকে মেরে ১৩ টুকরা করার পেছনেও এদেরই হাত থাকতে পারে। এমনকি শহরে যে একের পর এক খুন হচ্ছে সেটার পেছনেও এদের হাত থাকতে পারে। ঠিক তখনই সেখানে মার্কাস চলে আসে আর অ্যালেক্স আর মার্লিনকে প্রচণ্ড টর্চার করতে থাকে আর তাদের ভিডিও তৈরি করতে থাকে। এতে অ্যালেক্স প্রচণ্ড রেগে যায় আর মার্কাসকে বলে তাকে ছেড়ে দেওয়ার জন্য। মার্কাস এই সময়টাতে অ্যালেক্সকে তেমন বেশি টর্চার করেনি, কিন্তু তার এই কথাতে মার্কাস রেগে যায়। অর্থাৎ অ্যালেক্সের এই অ্যাটিটিউড তার ভালো লাগে না। সে অ্যালেক্সকে এরপরই টর্চার করতে থাকে। অ্যালেক্স তাকে বলে, তুমি আমার মুখে আঘাত করো না, কালকেই অনেক বড় একটা মিটিং আছে আমার, আর সেখানে আমি এই মুখ নিয়ে যেতে পারবো না। এটা শুনে মার্কাস হাসে আর বলে, তোমার কি সত্যিই মনে হয় যে আমরা তোমাকে কালকে এখান থেকে যেতে দেব? ঠিক ওই সময়টাতে পিটার আর জর্জ সেখানে চলে আসে। এদিকে মার্কাস অ্যালেক্সকে আবারও মারে। অন্যদিকে অ্যালেক্স তাদের বলে, আমি কি করেছি, কেন আমাকে এখানে ধরে এনেছ? তখনই জর্জ তাকে বলে, তোমার কি মনে হয় তোমাকে কেন এখানে ধরে নিয়ে আসা হয়েছে? আর আমরা অনেক দিন পরে তোমার মতো একটা পার্টি পেলাম যেখান থেকে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। হ্যাঁ, আমাদের টাকা লাগবে। আর জর্জের কথা শুনে আমরা বুঝতে পারি জর্জ এই টিমের লিডার, আর তারা টাকার জন্য মানুষদের একের পর এক কিডন্যাপ করে। এরপরে জর্জকে দেখা যায় সে অ্যালেক্সকে বলে, এখন সকাল ৪টা বাজে, রাত ১০টার মধ্যে যদি তুমি তোমার মুক্তিপণের টাকা আমাদের দিয়ে দাও তাহলে তুমি রেহাই পাবে, নয়তোবা এই ভিডিওর লোকটার মতোই তোমার অবস্থা হবে। সে হ্যারির একটি ভিডিও দেখায় যেখানে হ্যারির কাছে তারা $১০,০০০ মুক্তিপণ চেয়েছিল, কিন্তু হ্যারির অ্যাকাউন্ট থেকে তারা $৮,০০০ ওঠাতে পারে। $২,০০০ তখন কমতি ছিল। সেখানে আসার পরে জর্জ হ্যারিকে বলেছিল, আমরা তোমাকে ছেড়ে দেব, কিন্তু মার্লিনের জন্য তুমি প্রে করো গডের কাছে যাতে করে ওকেও আমরা ছেড়ে দেই। হ্যারি তাদের রিকোয়েস্ট করে মার্লিনকেও তার সাথে ছেড়ে দেওয়ার জন্য। ঠিক তখনই জর্জ সেখানে হ্যারির মাথায় গুলি করে বসে, কিন্তু গান থেকে গুলি বের হয় না। আর এই জন্য সে মার্কাসকে মারতে থাকে, কারণ গানের দেখাশোনা মার্কাসই করে। আর এ থেকেই বোঝা যায় জর্জ তার টিমকে অনেক বাজেভাবে ট্রিট করে। এদিকে জর্জ যখন মার্কাসকে মারছিল এই সুযোগে হ্যারি সেখান থেকে পালাতে যায়, কিন্তু পিটার তাকে ধরে ফেলে আর সেখানেই তাকে মেরে টুকরো টুকরো করে ফেলে। কিন্তু মার্লিনকে তারা কিছুই বলে না। কিন্তু কেন? কারণটা হচ্ছে তারা নিউ ভিকটিমের সামনে মার্লিনকে মেরে তাকে ভয় দেখাতে চেত, যাতে করে সেই নিউ ভিকটিম তাদের কথা মতো তাড়াতাড়ি তাদের টাকা দিয়ে দিত। আর এবার তারা মার্লিনকে মেরে অ্যালেক্সকে ভয় দেখাতে চেয়েছিল। এজন্য জর্জ যখনই গান উঠিয়ে মার্লিনকে মারতে যাবে অ্যালেক্স চিৎকার করে ওঠে আর জর্জকে বলে, তোমরা মার্লিনকে মেরো না, ওর মুক্তিপণের টাকা আমি দেব। জর্জ এটা শুনে থেমে যায় আর অ্যালেক্সকে বলে, আমি মার্লিনের মুক্তিপণ $30,000 রেখেছি, তুমি কি সেটা আমাকে দিতে পারবে? অ্যালেক্স বলে, ঠিক আছে, আমি রাজি। তখনই জর্জ বলে, তার মানে এখন তোমাকে 2টা জীবনের মুক্তিপণ আমাকে দিতে হবে, একটা মার্লিনের আর একটা তোমার নিজের। তার মানে তোমার আমার কাছে $1,00,000 ঋণ রয়েছে, যার মধ্যে 30,000 মার্লিনের আর 70,000 তোমার। অ্যালেক্স বলে, ঠিক আছে, অর্ধেক টাকা আমি আমার কার্ড থেকে বের করেই তোমাকে দিয়ে দেব, বাকি অর্ধেক টাকা কালকে এসে আমি তোমাকে দিয়ে যাব। কথাটা শুনে জর্জ অনেক রেগে যায় আর অ্যালেক্সের মাথায় গান ঠেকিয়ে বলে, তোমার কি মনে হয় আমি পাগল যে অর্ধেক টাকা রেখে তোমাকে ছেড়ে দেব? অ্যালেক্স বলে, কালকে অনেক ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে আমার, আমি যদি সেখানে না যাই পুলিশরা আমার বাড়িতে চলে আসবে আর জানাজানি হয়ে যাবে যে আমি মিসিং, তাই তোমাদের অবশ্যই আমাকে কালকের মিটিংয়ে যেতে দিতে হবে। জর্জ কিছুক্ষণ ভাবে আর বুঝতে পারে হ্যাঁ, অ্যালেক্স যেটা বলেছে সেটাই ঠিক। আর অবশেষে সে অ্যালেক্সের কথায় রাজি হয়ে যায়। সিন কাট হয়ে যায়। পরের দৃশ্যেই জেরি নামের একটা লোককে পুলিশের হাত থেকে দৌড়ে পালাতে দেখা যায়। ঠিক তখনই দেখা যায় জেনি এবং কিম নামের আরও 2জন পুলিশ অফিসার জেরিকে ধরে ফেলে। আর এই জেনি এবং কিমি হ্যারির সেই মার্ডার কেসটা তদন্ত করছে। জেনিকে দেখা যায় তার হায়ার অফিসারকে কল করে আর বলে তারা জেরিকে ধরে ফেলেছে আর জেলে জেরির সাথে মার্কাসের দেখা হয়েছিল। আর আমার মনে হচ্ছে এই জেরি নিশ্চয়ই মার্লিনের ব্যাপারে কিছু জানে। কল কাট হয়ে যায় আর পুলিশের কথা শুনে আমরা বুঝতে পারি আসলে পুলিশ মার্কাসকে সন্দেহ করছে, কারণ তারা একটি সিসিটিভি ফুটেজ পেয়েছে ডাস্টবিন থেকে কিছুটা দূরে, কিন্তু তারা ধরেই নিয়েছে এর সাথে মার্কাস জড়িত, কারণ মার্কাস সেই দিক দিয়ে যাওয়ার সময় তার হাতে একটা ব্যাগ ছিল আর কিছু দূর যাওয়ার পরে অন্য একটা সিসিটিভি ফুটেজে মার্কাসের হাত খালি ছিল।
আর পুলিশ সেখানকার ডাস্টবিনে মার্কাসের হাতে থাকা সেই ব্যাগটি পেয়েছে, যেটার ভেতরে হ্যারির ডেডবডির কাটা অংশ ছিল। তাই পুলিশ নিশ্চিত হয়ে গেছে যে হ্যারির খুনের সাথে মার্কাস জড়িত। আর এই মার্কাসের সাথে জেরির জেলে দেখা হয়েছিল, তাদের মধ্যে সম্পর্ক ছিল একটা। এই জন্যই পুলিশ জেরিকে ধরেছে। জেনি বলে, কিছুদিন আগেই একটা হোয়াইট ভ্যান চুরি হয়েছে, আর সেই হোয়াইট ভ্যানটা তোমার দোকানের সামনেই দাঁড়ানো ছিল, আর সেটাতে একবার মার্কাসকেও দেখা গেছে। তার মানে সেই হোয়াইট ভ্যানটা চুরি করতে মার্কাসকে তুমি সাহায্য করেছ, আর সেখানে হ্যারির কিডন্যাপ এবং মার্লিনের কিডন্যাপের সাথেও তুমি জড়িত রয়েছ। কিন্তু জেরি বলে, না, এইসবের কিছুই আমি জানি না। মার্কাস শুধুমাত্র আমাকে বলেছিল সেই হোয়াইট ভ্যানটা চুরি করতে আমাকে যেন সাহায্য করে, আর এর পরিবর্তে সে আমাকে টাকা দেবে। এরপরে সিন কাট হয়ে যায় আর মাইলোকে দেখানো হয়। আসলে মাইলো অ্যালেক্সের অনেক বড় এক ভক্ত ছিল। মাইলো অ্যালেক্সকে বলে, আমি অনেক বড় ফ্যান আপনার, আপনার প্রত্যেকটা মুভি আমি অসংখ্যবার দেখেছি, আপনার মুভির প্রত্যেকটা ডায়লগ আমার মুখস্থ। তখনই সেখানে জর্জ, মার্কাস এবং পিটার চলে আসে আর অ্যালেক্সের এটিএম কার্ড চায়। অ্যালেক্স বলে, সেটা আমার ঘরে রয়েছে। মার্কাস এতে রেগে যায় আর অ্যালেক্সকে বলে, আমাদের সাথে গেম খেলো না। তখনই অ্যালেক্স বলে, আমার ফ্যামিলির সবাই ট্রিপে চলে গেছে, আজকে রাতের মধ্যেই তারা চলে আসবে, তাই তোমরা আমার বাড়িতে যেতে পারো, কেউ সেখানে থাকবে না। জর্জ বলে, আমি এই পর্যন্ত অনেক লোককে খুন করেছি, কিন্তু তাদের সবার মুখে মৃত্যুর একটা ভয় ছিল, ছাপ ছিল, যেটা তোমার মধ্যে নেই। এটা শুনে অ্যালেক্স বলে, সত্যি বলছি, আমার এটিএম কার্ডটা বাড়িতেই রয়েছে, আর আমি কোনো গেম খেলছি না, আমি শুধু শান্তভাবে তোমাদের সহায়তা করছি, কারণ তোমরাই বলেছ টাকা পেলে আমাকে ছেড়ে দেবে, তাহলে আমার মরার ভয় কেন থাকবে। জর্জ অবশেষে অ্যালেক্সের কথা বিশ্বাস করে নেয় এবং ডিসাইড করে সে একাই চলে যাবে অ্যালেক্সের বাসায় এবং কার্ড থেকে টাকা তুলে নিয়ে আসবে। যাওয়ার সময় সে মার্কাসকে বলে, রাত 10টার মধ্যে যদি আমি ফিরে না আসি, তাহলে তোমরা ওই দুইজনকে মেরে ফেলবে, অর্থাৎ মার্লিন এবং অ্যালেক্সকে। এরপরে জর্জ এবং পিটার চলে যায় অ্যালেক্সের বাড়ির উদ্দেশ্যে। এদিকে মার্লিন অ্যালেক্সকে বলে, ধন্যবাদ, আপনি টাকা দিয়ে আমার জীবন বাঁচিয়েছেন, আর আজকে টাকা পাওয়ার পরেই আমি ছাড়া পেয়ে যাব। কিন্তু অ্যালেক্স বলে, তুমি যেটা ভাবছো ভুল, ওরা আমাদের মেরে ফেলবে, কারণ আমরা ওদের মুখ দেখে ফেলেছি, আর এই জন্যই টাকা পাওয়ার সাথে সাথে ওরা সবাই আমাদের দুজনকে মেরে ফেলবে। এদিকে জেনি এবং কিম একজন জেলারের সাথে দেখা করতে আসে আর তার কাছে মার্কাসের ব্যাপারে জিজ্ঞেস করে। সেই জেলার বলে, মার্কাস যখন জেলে ছিল তার সাথে পিটার নামের একজন লোকও ছিল, তারা একসাথে জেল থেকে ছাড়া পেয়েছিল, কিন্তু ছাড়া পাওয়ার পরও তারা জর্জ নামের একটা লোকের সাথে জেলে দেখা করতে আসতো। এদিকে জর্জ আর পিটারকে দেখা যায় একজন ট্যাক্সি ড্রাইভারকে শ্বাসরোধ করে মেরে ফেলে, কারণ ট্যাক্সি ড্রাইভারের সেই কারটা দিয়ে তারা অ্যালেক্সের বাড়িতে যাবে। জর্জ ভাবে তারা যদি একই হোয়াইট ব্যান্ড বারবার ব্যবহার করে তারা ধরা পড়ে যেতে পারে, আর এই জন্যই তাদের এই প্ল্যানটা করা। এদিকে জেনি এবং কিমকে দেখা যায় জেলার সাথে কথা বলে ফিরে আসে। জেনি তার হায়ার অফিসারকে কল দেয় আর বলে, জর্জ একটি মাইনে কাজ করত, কিন্তু সেখানে সেই মালিককেই সে বোম দিয়ে উড়িয়ে দিয়ে তার টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। কিন্তু জর্জ পুলিশের হাতে ধরা পড়ে এবং তার জেল হয়। ঠিক তখনই মার্কাস এবং পিটারের সাহায্যে জর্জ জেল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আর এখন আমরা জর্জের একটা ঠিকানা পেয়েছি আর সেখানেই যাচ্ছি। এরপরে সিন কাট হয়ে যায় আর মাইলোকে দেখানো হয়। মাইলো লুকিয়ে লুকিয়ে একটা রুমে উকি দেয়, আর তখনই সে দেখতে পায় লিলি এবং মার্কাস অ্যাফেয়ারে ছিল, আর তারা সেখানে ঘনিষ্ঠ হয়েছিল। এদিকে অ্যালেক্স এবং মার্লিন দেখতে পায় তাদের আশেপাশে কেউ ছিল না। তখনই অ্যালেক্স মার্লিনকে বলে, তোমার সামনে যে কাচের টুকরোটা আছে আমার এদিকে পাঠিয়ে দাও। মার্লিনও তার পায়ের সাহায্যে সেটা অ্যালেক্সের দিকে ছুঁড়ে মারে, কিন্তু সেই কাচের টুকরোটা অ্যালেক্সের থেকে আরও অনেকটা দূরে এসে যায়। অ্যালেক্সকে একটি স্টিলের চেয়ারে বেঁধে রাখা হয়েছিল। অ্যালেক্স ধীরে ধীরে সেই চেয়ারটাকে সরিয়ে কাচের টুকরোর দিকে যেতে থাকে, যাতে করে সেই কাচের টুকরোটা সে তার হাতে নিতে পারে, আর এতে করে অ্যালেক্স সেখানে পড়ে যায় চেয়ার সহ। অন্যদিকে ওপর থেকে লিলি বেসমেন্টে এই চেয়ার পড়ার শব্দটা শুনতে পায়। সে দেখতে আসে কি হয়েছে। এদিকে অ্যালেক্স অনেক কষ্ট করছিল সেই চেয়ারটাকে আবার সোজা করার, যাতে সেখানে কেউ আসার আগেই অ্যালেক্স সেটা করতে পারে, যাতে অ্যালেক্সকে এই অবস্থায় কেউ দেখতে না পায়। অবশেষে দেখা যায় লিলি বেসমেন্টে আসার আগেই অ্যালেক্স সেই চেয়ারটাকে সোজা করে ফেলে। একটু পরেই লিলি সেখানে চলে আসে আর দেখতে পায় সেখানে সবকিছুই নর্মাল ছিল। এজন্য লিলি আবারও সেখান থেকে চলে যায়, আর তখনই দেখা যায় অ্যালেক্সের হাতে সেই কাচের টুকরোটা চলে এসেছিল।
অন্যদিকে দেখা যায় অ্যালেক্সের সেক্রেটারি ম্যাক্স তাকে কল করার চেষ্টা করছিল। অন্যদিকে অ্যালেক্স মার্কাসকে বলছিল, আমাকে কারোর সাথে যোগাযোগ করতে দাও। ওরা যদি একবার জেনে যায় যে আমি ইন্টারভিউতে যাইনি, তাহলে পুলিশ বুঝে যাবে আমার কোনো সমস্যা হয়েছে, আমি বিপদে পড়েছি, আর তোমরা এতে ফেঁসে যাবে। অ্যালেক্স মার্কাসকে বলে, আমার সেক্রেটারি ম্যাক্সের সাথে আমাকে কথা বলতে দাও। ওর সাথে কথা বলে সেই ইন্টারভিউটা যদি আমি ক্যান্সেল না করাই, তাহলে তোমাদেরই বিপদ হবে। মার্কাসও বুঝতে পারে। সে বলে, ঠিক আছে, কিন্তু এর থেকে একটা কথাও যদি তুমি বেশি বলো, তাহলে এখানেই তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। এরপরেই দেখা যায় ম্যাক্স গাড়ি দিয়ে কোথাও যাচ্ছিল। ঠিক তখনই অ্যালেক্স ম্যাক্সকে কল করে, কিন্তু সেটা আননোন নাম্বার থাকায় ম্যাক্স কলটা ধরে না। এরপরে অ্যালেক্স মার্কাসকে বলে অ্যালেক্সের এক বন্ধু পলকে কল করার জন্য। মার্কাস সেটাই করে। কল ধরার সাথে সাথে অ্যালেক্স পলকে বলে, আজকে আমার একটু কাজ রয়েছে ইম্পর্ট্যান্ট, আর এই জন্যই আমি সেই ইন্টারভিউটাতে যেতে পারবো না। আর আমার ফোনটাও একেবারে ডেড হয়ে গেছে, যার ফলে আমি কাউকে কল করতে পারছি না। তাই তুমি মিডিয়াকে একটু বলে দিও, আর আমার যে দুইজন সাথী রয়েছে তাদের দুইজনকেও বলে দিও যে আজকে আমি ইন্টারভিউ দিতে পারবো না। এদিকে এটা বলার সাথে সাথে মার্কাস ফোনটা কেটে দেয়। এদিকে জেনি এবং কিমকে দেখা যায় তারা সেই জর্জের ঠিকানায় চলে এসেছিল, কিন্তু ঘরের ভেতরে ঢোকার পরে দেখতে পায় সেই ঘরের ভেতরে একটা লাশ পচেছিল, যেটা অনেক দিন ধরেই ছিল, যার ফলে অনেকটাই পচে গিয়েছিল। অন্যদিকে জর্জ এতক্ষণে অ্যালেক্সের বাড়ির ভেতরে ঢুকে গিয়েছিল। তখনই হঠাৎ করে সে দেখতে পায় বাইরে ম্যাক্স দাঁড়িয়ে কলিং বেল বাজাচ্ছে। তখনই ম্যাক্সের কাছে পলের কল আসে, আর এই পলও একজন সেলিব্রিটি অ্যাক্টর, অ্যালেক্সের মতোই। পল ম্যাক্সকে সব কথা খুলে বলে, যেটা তাকে অ্যালেক্স বলেছিল। এছাড়া সে জেরিন এবং উইলিয়ামের কথাও বলে। ম্যাক্স বলে, এই জেরিন আর উইলিয়াম অ্যালেক্সের একটা ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছিল। এটা ভেবেই ম্যাক্স বুঝতে পারে হয়তো অ্যালেক্সের কিছু হয়েছে। সে তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢোকে। অন্যদিকে পুরো ঘর তল্লাশি করে জর্জ এতক্ষণে সেখান থেকে বের হয়ে গিয়েছিল লুকিয়ে, যার ফলে ম্যাক্স ঘর ঢোকে কাউকেই দেখতে পায় না। কিন্তু সে দেখতে পায় অ্যালেক্সের পুরো ঘরটা তছনছ হয়ে রয়েছে, যার ফলে ম্যাক্স বুঝতে পেরে যায় অ্যালেক্স নিশ্চয়ই কোনো বিপদে রয়েছে। সে সাথে সাথে পুলিশকে কল করে দেয়। এদিকে দেখা যায় অ্যালেক্সের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। যেহেতু অ্যালেক্সের হৃদরোগ ছিল, সেই জন্যই তার অবস্থা ধীরে ধীরে অবনতি হতে থাকে। অ্যালেক্সের হৃদযন্ত্র ব্লাড পাম্প করা স্লো করে দিয়েছিল। এদিকে মার্লিন সবাইকে বলতে থাকে, অ্যালেক্সের হৃদরোগ রয়েছে, তাড়াতাড়ি ওকে ওর ওষুধ এনে দাও, না হলে যে কোনো কিছু হয়ে যেতে পারে। তখনই মার্কাস অ্যালেক্সের কাছে যায় আর বলে, খুব ভালো অভিনয় করেছো, কিন্তু এটা কোনো মুভি নয়, তাই এখানে অ্যাক্টিং করে লাভ নেই। তখনই মাইলো দেখতে পায় অ্যালেক্স তার প্যান্টের ভেতরে প্রস্রাব করে দিয়েছে। তার মানে অ্যালেক্স যেটা বলছে সেটা সত্যি, তার সত্যি হৃদরোগ হয়েছে এবং তার অবস্থা ধীরে ধীরে অবনতি হচ্ছে। এটা দেখার পরে লিলি মার্কাসকে বোঝায়। অবশেষে মার্কাস মেডিকেল শপে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। এদিকে জর্জকে দেখা যায় হারুর সেই সুপার শপে চলে আসে। তখনই তার কাছে মার্কাসের কল চলে আসে। সে বাইরে চলে আসে। মার্কাস অ্যালেক্সের সাথে যা যা হয়েছে অর্থাৎ তার সিচুয়েশনটা বুঝিয়ে বলে জর্জকে, কিন্তু জর্জ বলে অ্যালেক্স তোমাদের সবাইকে বোকা বানিয়েছে। ওর রোগ হয়নি, কারণ ওর এত সিরিয়াস কোনো রোগ নেই। আমি ওর রোগের সম্পর্কে সবটা অ্যানালাইসিস করেছি। ও তোমাদের বোকা বানিয়েছি, আর তোমরাও বোকা, ওর কথা মেনে নিয়েছ। অ্যালেক্স যদি সেখান থেকে পালিয়ে যায়, তাহলে আগেরবারের মতো তোমার আরও একটা আঙুল কেটে আমি কুকুরকে খাইয়ে দেব। জর্জ ফোন কেটে দেয়। সে অনেক রেগেছিল, তাই সুপার শপে এসে সে হারুকে সেখানেই নির্মমভাবে খুন করে ফেলে। আর সেই সুপার শপের ভেতরে সে অ্যালেক্সের এটিএম কার্ড খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে সেটা সে পেয়েও যায়, আর সাথে অ্যালেক্সের গাড়ির চাবিও। এদিকে বেসমেন্টে অ্যালেক্সের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল। মাইলো এটা দেখে অ্যালেক্সের হাতের রশি আর পায়ের রশি খুলে দেয়। ঠিক তখনই অ্যালেক্স মাইলোর উপরে হামলা করে আর মার্লিনকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু তারা দুজনেই গেটের সামনে আসার পরে দেখতে পায় গেট অনেক বড় একটা চেন দিয়ে আটকানো ছিল। তারা সেটা খোলার চেষ্টা করে। ঠিক তখনই লিলি গান হাতে তাদের পেছনে এসে দাঁড়ায় আর তাদের দুইজনকে বলে ভেতরে ফিরে যেতে। ঠিক তখনই লিলি দেখতে পায় মার্কাসও সেখান থেকে চলে এসেছিল, অর্থাৎ মেডিকেল শপ থেকে। অ্যালেক্স যখনই দেখতে পায় যে লিলির দৃষ্টি অন্যদিকে চলে গেছে, তখনই হঠাৎ করে লিলির উপরে অ্যালেক্স হামলা করে দেয়, আর এতে লিলির হাত থেকে গানটা পড়ে যায়। অন্যদিকে মার্কাস গেটে সেই চেনটা খোলার চেষ্টা করছিল। এদিকে মার্লিন সেই গানটা নিয়ে লিলিকে গুলি করে দেয়। এতে লিলি আহত হয়ে পড়ে সেখানে।
এরপরে অ্যালেক্স তাড়াতাড়ি মার্লিনকে নিয়ে সেখান থেকে অন্য দিক দিয়ে পালাতে শুরু করে। এদিকে মার্কাস এতক্ষণে গেটের চেইন খুলে ফেলেছিল। সেও তাদের পিছু দৌড়াতে শুরু করে। জঙ্গলের ভেতরে কিছুক্ষণ দৌড়ানোর পরে অ্যালেক্স আর মার্লিন একটা জায়গায় লুকিয়ে পড়ে। অ্যালেক্স মার্লিনকে বলে, তুমি এখানেই লুকিয়ে থাকো, আমি মার্কাসকে অন্যদিকে ভড়কানোর চেষ্টা করছি। আর এটা বলেই অ্যালেক্স সেখান থেকে চলে যায়। কিন্তু অ্যালেক্স যাওয়ার কিছুক্ষণ পরেই মার্কাস মার্লিনকে খুঁজে ফেলে আর বলে, তোমাকে সেদিনই মেরে ফেলা উচিত ছিল। অন্যদিকে অ্যালেক্স কিছুক্ষণ দৌড়ে যাওয়ার পরে দেখতে পায় মাইলো তার সামনে গান হাতে নিয়ে দাঁড়িয়েছিল আর তাকে দেখেই ফায়ার করতে শুরু করে। আর এতে অ্যালেক্স পিছন দিক দিয়ে দৌড়াতে শুরু করে। কিন্তু দৌড়াতে যেয়ে হঠাৎ করেই ছোট্ট একটা খাদে পড়ে যায় অ্যালেক্স। আর সেখানে গাছের সাথে বাড়ি খেয়ে অ্যালেক্স অজ্ঞান হয়ে পড়ে। অন্যদিকে জর্জ যখনই তার এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে যাবে, সে দেখতে পায় অ্যালেক্স তাকে ভুল পিন বলেছিল, যার ফলে জর্জ একটা টাকাও উঠাতে পারে না। এদিকে জর্জ যখনই সেখানকার এটিএম বুথ থেকে বের হয়, সে দেখতে পায় হারুর সুপার শপের সামনে জেনি এবং কিম চলে এসেছিল। জেনি আর কিম জর্জকে দেখতে পায় আর তাদের কিছুটা সন্দেহ হয়। এই জন্য জর্জের আইডি কার্ড তারা দেখতে চায়। তখনই জর্জ তাদের দুজনের উপরে অতর্কিত হামলা করে আর সেখান থেকে পিটারকে নিয়ে পালিয়ে চলে আসে। অন্যদিকে পুলিশের গাড়ি তাদের পিছু করতে শুরু করে। কিন্তু দ্রুত গাড়ি চালাতে যেয়ে হঠাৎ করেই পিটার তাদের গাড়িটা একটা সুপার শপের ভেতরে ঢুকিয়ে দেয় আর সেখানে সে পুলিশদের উপরে হামলা করে। কিন্তু পুলিশরা অবশেষে পিটারকে সেখানে অ্যারেস্ট করে নেয়। ঠিক তখনই সেখানে ছোট একটা বোম ব্লাস্ট হয় আর সেটার মধ্যেই দেখা যায় ধোঁয়ার ভেতর দিয়ে জর্জ একটা ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছে। এদিকে পিটারকে পুলিশরা যখন ধরে নিয়ে আসছিল, মিডিয়ার সামনে পিটার সবাইকে চিৎকার করে বলতে থাকে, এই পর্যন্ত আমরা অনেক মানুষকে খুন করেছি, এছাড়া ফেমাস অ্যাক্টর অ্যালেক্সও আমাদের কাছে বন্দী রয়েছে। পুলিশ এরপরই তাকে ভেতরে নিয়ে যায়। অন্যদিকে অ্যালেক্সের জ্ঞান ফেরে আর অ্যালেক্স দেখতে পায় পরে যে তার পায়ে অনেকটা আঘাত পেয়েছে, সেখান দিয়ে রক্ত বের হচ্ছে। অ্যালেক্স তার পাটা কোনোরকম বেঁধে আবারও দৌড়াতে শুরু করে। অন্যদিকে জর্জ বুঝে যায় যে পুলিশ তাকে চিনে ফেলবে এবং ধরে ফেলবে। এই জন্য সে তার জামাকাপড় বদলে ফেলে, এমনকি চুলের স্টাইলও বদলে ফেলে। এদিকে পিটারকে যখন থানার ভেতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল একের পর এক, সে কিছুই বলছিল না। অবশেষে অনেক টর্চার করার পরে পিটার নিজের দাঁত দিয়ে তার জিহ্বা কেটে ফেলে। এদিকে অ্যালেক্স জঙ্গলের ভেতরে দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে একটা বাড়ি দেখতে পায় আর দেখতে পায় সেই বাড়িতে একজন বৃদ্ধ লোক ছিল, যার নাম ছিল শিরানু। অ্যালেক্স শিরানুর কাছে যে হেল্প চায় আর বলে একটা ফোন দেওয়ার জন্য। শিরানু বলে, ঘরের ভেতরে একটা ল্যান্ডলাইন রয়েছে, তুমি যে সেখান থেকে কল করতে পারো। অ্যালেক্স দৌড়ে ঘরের ভেতরে চলে যায় আর পুলিশকে ফোন করার চেষ্টা করে, কিন্তু সে দেখতে পায় সে ল্যান্ডলাইনটা ডেড ছিল। তখনই সে দেখতে পায় ঘরের বাইরে থেকে সেই বৃদ্ধ লোক শিরানু দরজাটা বন্ধ করে রেখেছে। এরপরে শিরানু পুলিশ অফিসার কিমকে কল করে আর বলে, এক পাগল আমাকে মারতে এসেছে, কিন্তু আমি ওকে ঘরের ভেতরে আটকে রেখেছি। কিম বলে ঠিক আছে, ফোনটা সে কেটে দেয়। কিমের এই কলের কথাবার্তাগুলো জেনিও সেখান থেকে শুনতে পায় আর জিজ্ঞেস করে কে। তখনই কিম বলতে থাকে, এক পাগল বৃদ্ধ শিরানু, সে প্রত্যেক সপ্তাহে আমাকে কল করে আর বলে কেউ তাকে মারার জন্য এসেছে। আসলে এমনটা কিছুই নয়, আমি নিজেও তা কয়েকবার তার বাড়ি যেয়ে দেখেছি, সেখানে কেউ ছিল না। আসলে সে শুধুমাত্র তার ভুলে যাওয়ার রোগটাতে ভুগছে আর এই জন্য সে কোনো কিছু মনে রাখতে পারে না। এদিকে শিরানু কিম যেহেতু কলটা কেটে দিয়েছিল, আবারও কল করার চেষ্টা করছিল। তখনই সেখানে দৌড়ে মার্কাস চলে আসে আর অ্যালেক্সের কথা জিজ্ঞেস করে, কিন্তু শিরানু মার্কাসকে অ্যালেক্সের কথা বলে না, উল্টো তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর মার্কাস সেখানে চলে যাওয়ার সাথে সাথেই শিরানু দরজা খুলে দেয় আর অ্যালেক্সকে বলে, সময় থাকতে থাকতে পুলিশের কাছে সারেন্ডার করে দাও, নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। ঠিক ওই সময়টাতে পেছনে মার্কাস চলে আসে আর শিরানুর মাথায় আঘাত করে তাকে সেখানে অজ্ঞান করে ফেলে। মার্কাস অ্যালেক্সকে বলে, তুমি তোমার শু ঘরের বাইরে রেখে গিয়েছিলে আর তোমার এই ভদ্র ম্যানারের কারণেই তুমি আজকে ধরা পড়ে গেলে। এদিকে দেখা যায় মিডিয়াতে অ্যালেক্সের কিডন্যাপ হওয়ার খবরটা ছড়িয়ে পড়ে। এছাড়া সেই সাথে কিডন্যাপার হিসেবে মার্কাস এবং জর্জের ছবিও চারপাশে ছড়িয়ে পড়ে। এদিকে মাইলো এবং মার্কাস অ্যালেক্সকে আবারও সেখানে নিয়ে আসে আর মাইলো তার মোবাইলে এই নিউজগুলো দেখছিল যে সবাই অ্যালেক্সের কিডন্যাপ হওয়ার খবরটা জেনে গেছে। অন্যদিকে মার্কাস লিলির ক্ষতটা বেঁধে দেওয়ার চেষ্টা করছিল যাতে সেখান থেকে রক্ত বের না হয়, কিন্তু কোনোভাবেই রক্ত পড়া বন্ধ হচ্ছিল না। তখনই মার্কাসের কল আসে জর্জের কাছ থেকে। জর্জ মার্কাসকে বলে, অ্যালেক্স আমাদের মিথ্যে বলেছিল আর পিন ভুল বলেছিল।
এছাড়া অ্যালেক্স তোমাকেও বোকা বানিয়েছে। তখনই মার্কাসও লিলির ব্যাপারে বলে যে ওর গুলি লেগেছে আর প্রচণ্ড রক্ত পড়ছে, ওর অবস্থা খারাপ, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। জর্জ বলে, তো কি হয়েছে, ওকে মরতে দাও, আমি তোমার টাকা টাকা পাওয়ার সাথে সাথে তোমাকে বুঝিয়ে দেব, আর লিলির অংশটাও আমি তোমাকে দিয়ে দেব। এতে মার্কাস অনেক রেগে যায়, আর একটা সময় নিজের রাগ ধরে রাখতে না পেরে সে জর্জকে গালাগালি করতে শুরু করে। তুমি যদি 10টার আগে এখানে টাকা নিয়ে ফেরত না আসো আর লিলি যদি মারা যায়, তাহলে এখানে থাকা সবাইকে আমি মেরে ফেলবো। এদিকে মাইলো অ্যালেক্স এবং মার্লিনকে দেখে রাখছিল, তাদের পাহারা দিচ্ছিল, আর সাথে সাথে মোবাইলে বিভিন্ন পোস্টের কমেন্টগুলো চেক করছিল। এইসব দেখে মাইলো অনেকটা ঘাবড়ে গিয়েছিল, আর অ্যালেক্স সেটা বুঝতে পেরেছিল। এই জন্য অ্যালেক্স মাইলোকে বলে, তুমি কিছুই করনি, কিন্তু তারপরও কোনো কিছু না করেও তোমার মৃত্যুর সাজা হবে, কারণ তুমিও এই ক্রাইমের একজন পার্টনার। এটা শুনে মাইলো আরও ঘাবড়ে যায়। তখনই জর্জের কল আসে মাইলোর কাছে। জর্জ মাইলোকে বলে অ্যালেক্সের সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য। মাইলো সেটাই করে। জর্জ অ্যালেক্সকে বলে, তোমাকে বলেছিলাম আমাদের সাথে কোনো গেম খেলতে না, তুমি সেটাই করেছ, তুমি পিন ভুল বলেছ। এখন আমি তোমার বাসায় চলে যাব, তোমার স্ত্রী এবং সন্তানকে হোস্টেস বানিয়ে তোমার থেকে এর থেকে আরও বেশি টাকা আদায় করব। অ্যালেক্স বলে, ঠিক আছে, সাবধানে যেও, কারণ এতক্ষণে আমার বাড়িতে পুলিশ রয়েছে, আর আমি নিউজে এটা শুনে ফেলেছি। তখনই মার্কাস সেখানে চলে আসে, আর সেখানে এসে সে মাইলোর ফোনটা ভেঙে ফেলে, মাইলোকে মারধর করে। মাইলোকে মার্কাস বলে, আমাদের বস আমাদের নিয়ে কোনো টেনশনই করে না, সে শুধু আমাদেরকে ব্যবহার করে। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও মাইলো বলে, আমি নিশ্চিত জর্জ আমাদের বাঁচাতে অবশ্যই আসবে আর আমাদেরকে বাঁচিয়ে নিয়ে যাবে। মাইলো আরও বলে, জর্জ খুবই ভালো একজন বস, এই সব কিছু হচ্ছে শুধুমাত্র অ্যালেক্সের জন্য। এটা বলে সে অ্যালেক্সকে সেখানে প্রচণ্ড মারতে শুরু করে। এদিকে জর্জকে দেখা যায় একটি ক্যাব নিয়ে সে কোথাও যাচ্ছিল। অন্যদিকে অ্যালেক্স এবং মার্লিন তখনও সেখানে বাধা অবস্থায় ছিল, মাইলো পাশেই ঘুমাচ্ছিল। মার্লিন বুঝে যায় যে তারা দুজনেই মারা পড়ে যাবে, আর এই জন্যই সে অ্যালেক্সের সাথে কথা বলতে থাকে। মার্লিন বলে, আমার ভাগ্য কতটা খারাপ, মঙ্গলবারে আমার চাকরি হয় আর বুধবারেই এর আমাকে কিডন্যাপ করে নেয়। এর আগে আমি 37টা ইন্টারভিউ দিয়েছিলাম, কোথাও চাকরি হয়নি। যখন এই সুপার শপে আমার চাকরি হয়েছিল আমি অনেক খুশি ছিলাম, কিন্তু চাকরির একদিনের মধ্যেই এরা আমাকে কিডন্যাপ করে ফেলে, আর এখন আমি মারা পড়ব। অন্যদিকে অ্যালেক্সর নিজের গল্প বলতে থাকে, বলে, আমার প্রথম মুভিটা পাওয়ার জন্য আমি 100 বারেরও বেশি অডিশন দিয়েছিলাম। সবাই আমাকে ক্রিটিসাইজ করত, কারণ আমার চেহারা অন্যান্য 8-10টা সাধারণ মানুষের মতোই, হিরোদের মতো ফেস আমার ছিল না। কিন্তু দেখো আমার পরিশ্রম দিয়ে আমি আজ কোথায় চলে এসেছি, কিন্তু আমি কখনোই ভাবতে পারিনি যে আমার শেষ মুহূর্তটা এমন হবে। এদিকে দেখা যায় জর্জ নিজে থেকেই পুলিশের কাছে সারেন্ডার করে। এদিকে পুলিশ কাস্টডিতে জর্জ পুলিশকে বলে, এখন 8টা বাজে, আপনাদের হাতে 10টা পর্যন্ত অর্থাৎ 2 ঘন্টার সময় রয়েছে। এই 2 ঘন্টার ভেতরে আপনারা যদি অ্যালেক্স এবং মার্লিনকে খুঁজে বের করতে না পারেন, তাহলে মার্কাস তাদের মেরে ফেলবে। আমি অ্যালেক্স এবং মার্লিনের ঠিকানা বলে দিচ্ছি, আমি আপনাদের সাহায্য করছি যাতে তারা মারা না পড়ে, কিন্তু এই সাহায্যের পরিবর্তে আমার সাজা আপনাদের কম করতে হবে। এদিকে দেখা যায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে একটা সময় লিলি মারা যায়, আর এদিকে পুলিশ রাজি হয়ে যায় জর্জের শর্তে রাজি হওয়ার জন্য, আর তারা জর্জের সাথে বের হয়ে পড়ে অ্যালেক্স এবং মার্লিনকে উদ্ধার করার জন্য। ঠিক তখনই থানায় চলে আসে শিরানু এবং সেই কিমকে ডাকতে থাকে, কিন্তু পুলিশ শিরানুকে আটকে ফেলে, কিন্তু তারপরেও সে চিৎকার করতে থাকে। ঠিক তখনই জেনি দেখতে পায় শিরানু যে জুতাগুলো পরেছিল গতকাল রাতে অ্যালেক্স পার্টিতে সেই একই ধরনের জুতো পরেছিল। এদিকে মার্কাসকে দেখা যায় লিলির লাশটা গাড়ির ডিকিতে রেখে সে অ্যালেক্স এবং মার্লিনকে মারার জন্য রেডি হয়, কিন্তু মাইলো তাকে বাধা দেয় আর বলে, জর্জ আমাদের 10টা পর্যন্ত ওয়েট করতে বলেছে, আর জর্জ আমাদের বাঁচিয়ে নেবে, তুমি এমনটা করতে পারো না, তুমি 10টা পর্যন্ত ওয়েট করো। আর এটা শুনে রেগে যায় মার্কাস, সে মার্লোকে সেখানে প্রচণ্ড মারতে শুরু করে, আর একটা সময় অ্যালেক্সের কাছে আসে, তাকেও মারতে শুরু করে। এরপরে মার্কাস অ্যালেক্সের মাথায় গান ঠেকিয়ে বলে, তুমি এখন তোমার জীবন ভিক্ষা চাও, তুমি বলো তোমার পরিবর্তে মার্লিনকে মেরে ফেলতে, আর তুমি এটা করলেই আমি তোমাকে এখান থেকে যেতে দেব। তখনই মার্লিনও ভয় পেয়ে যায় আর অ্যালেক্সকে নিষেধ করে
এমনটা করার জন্য, কারণ হ্যারিকেও তারা একই রকমভাবে ফাঁদে ফেলেছিল এবং তাকে মেরে ফেলেছিল। তাই এটা বলতে মার্লিন তাকে নিষেধ করে, কিন্তু অ্যালেক্স ভয় পেয়ে সেটাই করে বসে। মার্কাস এরপরেই অ্যালেক্সকে যখনই মারতে যাবে পেছন থেকে মাইলো চলে আসে আর একটা ভারী রড দিয়ে মার্কাসের মাথায় আঘাত করতে থাকে। এরপরে তাকে আরও আঘাত করে। এরপরেই সে অ্যালেক্স এবং মার্লিনকে ছাড়িয়ে নেয়। মাইলো তাদের বলতে থাকে, আমি কখনো এই ধরনের কাজ করিনি আর আগেও করতাম না। আমার মা হসপিটালে, তাকে চিকিৎসা করার জন্য আমার অনেক টাকা লাগবে। আর জর্জ বলেছিল আমার মায়ের চিকিৎসার জন্য সে আমাকে টাকা দেবে, আর এই জন্যই আমি শুধু তাদেরকে সাহায্য করেছিলাম এই কাজটাতে। এর আগে আমি কখনো কাউকে মারিনি আর তাদের মৃত্যুর সাথে আমার কোনো হাতও ছিল না। তখনই অ্যালেক্স তাকে বলে, আমি তোমাকে সাহায্য করব, তোমার মায়ের চিকিৎসার জন্য সাহায্য করব, তুমি আমাদের সাথে চলো। ঠিক তখনই মার্কাস মাইলোকে পেছন থেকে গুলি করে মেরে ফেলে। আর মার্কাস অ্যালেক্স এবং মার্লিনের উপরেও গুলি চালায়, কিন্তু তারা দুইজনে কোনোভাবে সেখানে লুকিয়ে পড়ে। তখনই মার্কাস গেটের ভেতরে নক করার আওয়াজ শুনতে পায়। দেখা যায় জর্জ পুলিশ নিয়ে সেখানে চলে এসেছিল আর পুলিশরা সেই এলাকাটা পুরোটা ঘিরে ফেলেছিল। ঠিক তখনই পুলিশ অফিসার জেনির একটা মেসেজ আসে। জেনি সেই মেসেজে বলেছিল জর্জ আপনাদের ভুল লোকেশনে নিয়ে গেছে। এটা শুনে বুঝতে পারে জর্জের প্ল্যান কি হতে পারে। ঠিক তখনই সেখানে একটা বিশাল ধামাকা হয়, বোম ব্লাস্ট হয়। অর্থাৎ এই পুরোটাই ছিল জর্জের একটা চাল। অন্যদিকে মার্কাস সেই বোমের আওয়াজটা শুনতে পায়, অর্থাৎ জর্জ তাদের যেখানে নিয়ে গিয়েছিল সেটা মার্কাস এবং অ্যালেক্স রাখার কিছুটা দূরেই। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় জর্জের দুইটা আড্ডা ছিল আর দুইটা আড্ডাখানাই পাশাপাশি। জর্জ একটা আড্ডাখানায় আগে থেকেই বম প্ল্যান করে রেখেছিল আর সে ইচ্ছে করেই পুলিশকে সেখানে নিয়ে আসে আর বোমটা ব্লাস্ট হয়। এদিকে জেনি এবং কিম জর্জের অন্য একটা আড্ডাখানায় চলে এসেছিল, যেখানে অ্যালেক্স এবং মার্লিনকে আটকে রাখা হয়েছিল। আর এই আড্ডাখানার কথা শিনি তাদের বলেছিল। জেনি এবং কিম একটা সময় দরজা ভেঙে ভেতর ঢুকে পড়ে আর তারা দেখতে পায় মার্কাস অ্যালেক্সকে বন্দি বানিয়ে ফেলেছিল, গান পয়েন্টে নিয়ে নিয়েছিল। হোস্টেস বানিয়ে মার্কাস সেখানে গাড়ি নিয়ে পালাতে শুরু করে। তখনই সামনে জর্জ চলে আসে আর মার্কাসকে গুলি করে মেরে ফেলে। আর এই জন্য অ্যালেক্স সাথে সাথে গাড়িটা থামিয়ে দেয়, কিন্তু জর্জ দেখতে পায় মার্কাস তখনও মারা যায়নি। এই জন্য জর্জ আবারও গুলি করে মার্কাসকে মেরে ফেলে। ঠিক ওই সময়টাতে কিম সেখানে চলে আসে আর জর্জের উপর হামলা করে। দুজনের মধ্যে লড়াই হয়, কিন্তু একটা সময় জর্জ কিমকে মেরে ফেলে। তখন জেনিও এসে জর্জের উপরে হামলা করে, কিন্তু জেনিও জর্জের সাথে পেরে ওঠে না। জর্জ জেনিকে প্রায় মেরে ফেলছিল। এটা দেখে অ্যালেক্স গাড়ি থেকে নামে আর মার্কাসের গানটা নিয়ে সে জর্জকে গুলি করতে যাবে, কিন্তু সে গুলিটা জর্জের লাগে না, সে সরে যায়। অন্যদিকে হোঁচট খেয়ে পড়ে যেয়ে অ্যালেক্সের হাত থেকে গানটা পড়ে যায়, যার ফলে অ্যালেক্স আর জর্জ সেখানে ফাইট করতে থাকে। দুইজনের মধ্যে লড়াই হয়। অ্যালেক্সও জর্জের সাথে পেরে উঠছিল না, কারণ একে তো আগে থেকে সে আহত, তার উপরে জর্জ খুবই শক্তিশালী ছিল। কিন্তু নিজের জীবন বাঁচাতে সে নিজে প্রাণপণ চেষ্টা করে জর্জ, সে নিজের সর্বোচ্চ চেষ্টা করে অ্যালেক্স, আর অবশেষে একটা সময় সে জর্জকে গলা টিপে মেরে ফেলে। ঠিক তখনই দেখা যায় সেখানে পুলিশ চলে আসে। পুলিশ তখন সেখানে মার্লিনকে উদ্ধার করে ফেলে। অন্যদিকে এই সব কিছুর জন্য অনেক ট্রমাটাইজ হয়ে যায় অ্যালেক্স। এরপরই 2 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে সেই অ্যাক্টর পলকে কয়েকজন কিডন্যাপ করে রেখেছিল। ঠিক তখনই দেখা যায় ডিরেক্টর কাট বলে, অর্থাৎ অ্যালেক্সের বায়োগ্রাফিতে পল অভিনয় করছিল। আর নিজের বায়োগ্রাফির শুটিং দেখার জন্য অ্যালেক্সও শুটিং সেটে এসেছিল। পল অ্যালেক্সের সাথে দেখা করে। ঠিক তখনই অ্যালেক্স নিজের সামনে জর্জকে দেখতে পায়, আর জর্জকে দেখার পরেই সে অনেক ভয় পেয়ে যায়। অ্যালেক্স ভাবে কিন্তু জর্জ তো মারা গিয়েছিল। একটু পরেই সে ভালো করে আবারও যখন তাকায় সে দেখতে পায় সেটা জর্জ নয়, অন্য কেউ। সেই ছেলেটা শুধুমাত্র জর্জের মতো কাপড় পরেছিল। পল সেই ছেলেটাকে দেখিয়ে অ্যালেক্সকে বলে এর নাম উইলিয়াম, আর এই মুভিতে জর্জের অভিনয় করছে, আর এই জন্য জর্জের মতো কাপড় সে পরেছে। এটা দেখে অ্যালেক্স বুঝতে পারে এবং নিশ্চিন্ত হয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।